হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে আমরা দেখব পুষ্টি এবং পরিপাকতন্ত্র। তোমরা যদি এই ভিডিওটা দেখে নাও আর বই থেকে একবার তোমাদের যদি আগে পড়া থাকে, তাহলে সম্পূর্ণ চ্যাপ্টারটা খুব সহজেই তোমাদের রিভিশন হয়ে যাবে। এবং এর মধ্যে যে টপিকগুলো আমি কভার করব সেগুলোকে তুমি বাদ দিতে পারবে না। সম্পূর্ণ সেই টপিকগুলো বা পয়েন্টগুলোকে যদি কিওয়ার্ডস হিসেবে তুমি একটু বিস্তারিত পড়ে নাও, তাহলে তোমার চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আটকে যাওয়ার কথা নয়। তাহলে চলো আজকে শুরু করা যাক। পুষ্টি ও পরিপাকতন্ত্র। পুষ্টি কথাটা আমরা যখন শুনি তখন আমাদের শুরুতেই যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে খাদ্য। কেন কি, খাবার ছাড়া তো আমরা কোনো পুষ্টি পাবোই না। আমাদের খাবারের মধ্যেই সমস্ত পুষ্টি উপাদান বজায় থাকে। আমাদের যে খাদ্যগুলো আমরা প্রতিদিন খাই সেটা থেকে আমরা বিভিন্ন জিনিস পেয়ে থাকি, যেমন শর্করা, প্রোটিন, ফ্যাট, খনিজ পদার্থ ও ভিটামিনস। এই যে শর্করা থাকে, শর্করার মূল উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এবং এর পাশে দেখো লেখা আছে 1:2:1। কেন? এটার ঠিক একটা কারণও আছে। কারণ আমরা যখন গ্লুকোজের সংকেত দেখব, কি দেখব? C6H12 আর হচ্ছে O6। দেখো, এটা 1:2:1 অনুপাতেই রয়েছে। কেন? কার্বন 6টা, হাইড্রোজেন তার ডবল অর্থাৎ 12, আর ও হচ্ছে 6। এই কারণে এখানে CHO 1:2:2 দেওয়া আছে। তাহলে শর্করা আমাদের কি করে? শর্করা সাধারণত আমাদেরকে শক্তি প্রদান করে এবং প্রোটিন বাঁচোয়া খাদ্য থেকে এই শর্করাগুলো সাধারণত পাওয়া যায়। নেক্সট হচ্ছে প্রোটিন। প্রোটিনের মধ্যে কি থাকে? অ্যামাইনো অ্যাসিড ও পেপটাইড বন্ড। প্রোটিনের মূল কাজ কি? প্রোটিনের মূল কাজ হচ্ছে দেহ গঠনকারী উপাদান এর মধ্যে রয়েছে। আর কি? ফ্যাট। ফ্যাটের মধ্যে কি থাকে? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। মানে এই ফ্যাটের মধ্যেই সব থেকে বেশি আমাদের এনার্জি স্টোর থাকে। যখন ফ্যাট বার্ন হয় সেটা থেকে এনার্জি তৈরি হয়। নেক্সট, আমাদের গুরুত্বপূর্ণ এবং এসেনশিয়াল যে জিনিসগুলো, যা ছাড়া শরীরের বিভিন্ন শারীরবৃত্ত কাজগুলো কোনো মতেই চলবে না, সেটা হচ্ছে খনিজ পদার্থ বা মিনারেলস। এগুলি অজৈব উপাদান এবং শারীরবৃত্ত বিভিন্ন ধরনের কাজকে নিয়ন্ত্রণ করে। আর কি? আর রয়েছে ভিটামিনস, যেগুলো জৈব উপাদান এবং দেহের সংরক্ষণ বা দেহের ইমিউনিটি সিস্টেম ভালো রাখতে এগুলো সাধারণত কাজে লাগে। দেখো, আমরা প্রধানত খাবার তৈরি করতে পারি না, কারণ আমরা হচ্ছে স্বভোজী নয়। এবার স্বভোজী কাদের বলা হয়? যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। যেমন উদ্ভিদ। কেন? কারণ উদ্ভিদের কাছে উদ্ভিদ সানলাইট পেয়ে যাচ্ছে, বাতাস থেকে সে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে। আর কি? উদ্ভিদের মধ্যে সেই সানলাইট, কার্বন ডাইঅক্সাইড এবং মাটি বা রুটস থেকে শোষণ করা জল, অন্যান্য মিনারেলস, এগুলো শোষণ করে নিজের পাতায় খাদ্য তৈরি করার একটা মেকানিজম রয়েছে। তাহলে উদ্ভিদ হচ্ছে নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। এই কারণেই উদ্ভিদকে বলা হয় স্বভোজী। এবার উদ্ভিদের যে খাদ্য তৈরি করার প্রক্রিয়া, তাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সালোক সংশ্লেষ আর একটা হচ্ছে রাসায়নিক সংশ্লেষ। সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস, এই নামের মধ্যেই দেখো সূর্যালোকের উপস্থিতির একটা পরিচয় পাওয়া যাচ্ছে, কারণ ফটোসিনথেসিস অর্থাৎ লাইট থাকবে। আর যেটা হচ্ছে কেমোসিনথেসিস, সেটা হচ্ছে আলোর অনুপস্থিতির রাসায়নিক শক্তি দ্বারা। নাইট্রোসোমোনাস জাতীয় যে ধরনের ব্যাকটেরিয়াগুলো রয়েছে, তাতে সাধারণত এই ধরনের প্রক্রিয়া দেখা যায়। এই দুটোই হচ্ছে মেন উদ্ভিদের খাদ্য তৈরি করার প্রক্রিয়া। এবং উদ্ভিদ যেহেতু নিজের খাদ্য তৈরি করে, তাই উদ্ভিদকে আমরা উৎপাদকের শ্রেণীতে রাখি। আর আমরা কিন্তু তার পরবর্তী স্টেপগুলোতে আছি। আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো ইকোলজি পড়ার সময় এগুলো দেখব। এবার দেখো, উদ্ভিদ যেমন খাদ্য তৈরি করছে, কারণ সবাই তো আর খাদ্য তৈরি করতে পারে না। কিছু জিনিস আছে যারা প্যারাসাইটও হয়ে থাকে, আবার কিছু রয়েছে যারা মৃতজীবী। কেন স্যাপ্রোফাইটিক? কারণ তারা মৃত যে জৈব পদার্থ থাকে তাদের থেকে পুষ্টিরস শোষণ করে, যেমন ব্যাঙের ছাতা, মনোট্রোপা, এগুলো। আর পরজীবী মানে কি? পরজীবী অর্থাৎ অন্যের দেহের পুষ্টিকে এরা নিজেদের হিসেবে ব্যবহার করে নেয়, যেমন কাসকুটা অর্থাৎ স্বর্ণলতা। আরও বিভিন্ন নাম তোমরা বাংলাতে পাবে। তোমরা যদি বাংলা পড়ো তাহলে অবশ্যই বাংলা নামগুলো এখানে মনে রাখবে। আর কি রয়েছে? আর রয়েছে মিথজীবী। মিথজীবী অর্থাৎ সিম্বায়োটিক রিলেশনশিপ। অর্থাৎ দেখবে যে লাইকেন যে গঠন হয়, লাইকেন গঠনের মধ্যে মূলত দুটি জিনিস থাকে, এক হচ্ছে শৈবাল আর একটা হচ্ছে ছত্রাক। এরা মিলে লাইকেন গঠন করে, যারা পরস্পরকে পুষ্টিরস শোষণ করতে বা তাদের যে মিথজীবিতার যে পারস্পরিক বসবাসের যে উপায়, সেই যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে মিথজীবী বলা হয়। আর কি রয়েছে? আর হচ্ছে পতঙ্গভুক অর্থাৎ ইনসেক্টিভোরাস। নাইট্রোজেনের অভাব পূরণ করতে এরা সরাসরি কোনো পতঙ্গকে নিজের দেহের মধ্যে আটকে নেয় এবং সেটা থেকে পুষ্টিরস শোষণ করে। যেমন বাংলার ক্ষেত্রে কলসপত্র, ইংলিশের ক্ষেত্রে কিছু নাম যেমন রয়েছে ড্রসেরা, নেপেনথিস, সূর্য শিশির। এই নামগুলো তোমরা
জেনে থাকবে। এতক্ষণ ধরে আমরা উদ্ভিদের বিভিন্ন পুষ্টি সম্পর্কে পড়ছিলাম, যে উদ্ভিদ কী করে খাদ্য তৈরি করে, কোথা থেকে উদ্ভিদ সেই প্রয়োজনীয় উপাদানগুলো পায়। তাহলে উদ্ভিদের যে কী কী উপাদান প্রয়োজনীয়, মানে উদ্ভিদের অপরিহার্য যে মৌল, যেগুলো ছাড়া উদ্ভিদের চলে না, আমাদেরকে এখন সেইগুলো দেখা উচিত। তাহলে তার মধ্যে দুটো ধরনের উপাদান রয়েছে, একটা হচ্ছে ম্যাক্রো আর হচ্ছে মাইক্রো। তোমরা এই জিনিসটার ক্লাসিফিকেশনটা ভালো করে দেখবে, যে ম্যাক্রো কোনগুলো আর মাইক্রো কোনগুলো। ম্যাক্রো কথার অর্থ কিন্তু পরিমাণে অনেক বেশি, আর মাইক্রো কথার অর্থ হচ্ছে পরিমাণে কম। তাহলে ম্যাক্রো এলিমেন্ট কি, বেশি পরিমাণে থাকে, আর মাইক্রো উপাদান কি হয়, স্বল্প পরিমাণে থাকে। ম্যাক্রো উপাদানগুলির মধ্যে রয়েছে যে CHO, ওই যে বললাম গ্লুকোজের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই তিনটেও থাকে। আর ম্যাক্রো এলিমেন্টের ক্ষেত্রে কী থাকে, বিভিন্ন ধরনের ট্রেস এলিমেন্ট, যেগুলোর ক্ষেত্রে ফেরাস, কপার, জিঙ্ক, এইগুলোও সাধারণত দেখা যায়। তাহলে যেগুলো বেশি পরিমাণে থাকে তাকেও আমরা বলবো ম্যাক্রো উপাদান, আর যেগুলো আমাদের কম পরিমাণে থাকে সেগুলোকে আমরা বলবো মাইক্রো উপাদান। এরপর দেখো, এই যে উপাদানগুলোর কথা বলা হয়েছে, এইগুলো যদি উদ্ভিদের দেহে ঘাটতি দেখা যায়, তাহলে নিশ্চয়ই উদ্ভিদের কিছু পরিবর্তন দেখা যাবে। যেমন মলিবডেনামের ক্ষেত্রে যদি ঘাটতি হয়, বা উদ্ভিদের দেহে যদি মলিবডেনামের পরিমাণ কমে যায়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে উদ্ভিদের যে ফুল থাকবে সেগুলো আস্তে আস্তে নুয়ে পড়বে, বা ফুলের মোচন দেখা যাবে। তারপর কি, যদি দেখা যায় যে নাইট্রোজেনের ঘাটতি দেখা যাচ্ছে, তাহলে ক্লোরোসিস বা বৃদ্ধি ব্যাহত হতে পারে। তার মানে একটা গাছ বেড়ে ওঠার জন্য মূলত NPK, এই তিনটে জিনিস অত্যন্ত প্রয়োজন। সেটা নাইট্রোজেন, P ফর ফসফরাস, আর K ফর পটাশিয়াম। ঠিক আছে, এই তিনটে জিনিস খুব পরিমাণে লাগে। দেখবে যে বাজারে বিভিন্ন ধরনের সারও দেখতে পাওয়া যায়, যেমন NPK 20-20-20, অর্থাৎ এদের অনুপাত হচ্ছে 20:20:20, এইভাবে দেখা যায়। আর কি রয়েছে, জিঙ্ক বা দস্তা। এই যে উদ্ভিদের দুটো পর্বের মধ্যের যে দূরত্ব, এই পর্বের মধ্যে এই দূরত্বগুলোর যে বৃদ্ধি, এই বৃদ্ধিটাও কিন্তু এই দস্তা করতে সাহায্য করে। আর কি রয়েছে, আর রয়েছে ম্যাগনেসিয়াম, যেটা হচ্ছে ক্লোরোসিস, মানে অন্তঃশীয়াল ক্লোরোসিস, আর পটাশিয়াম, যেটা হচ্ছে নিক্রোসিস। এই যে কোন মৌলের অভাবে কি রোগ হয়, সেগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণরূপে মনে রাখতে হবে, কারণ এই জিনিসগুলো থেকে প্রায়শই দেখা যায় যে কোশ্চেন আসছে। ঠিক আছে, নেক্সট আমরা এতক্ষণ উদ্ভিদের পুষ্টি সম্পর্কে দেখলাম। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রাণী পুষ্টি। এবার প্রাণী নিজেদের ক্ষেত্রে খাদ্য তৈরি করতে পারে না, ঠিকই আছে। প্রাণী কী করে, উদ্ভিদ থেকেই আমাদের মেন সোর্স অফ এনার্জিটা ওখান থেকে নিয়ে নেয়, যেহেতু উদ্ভিদ উৎপাদক, এবং উদ্ভিদ নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। এবং প্রাণীদের মধ্যে কিছু আছে যারা সর্বভোগ, যারা উদ্ভিদ এবং প্রাণী উভয় থেকেই তাদের পুষ্টিরসকে শোষণ করে। এবার প্রাণীর ক্ষেত্রে মূলত দুটো ধরনের বিপাক প্রক্রিয়া দেখা যায়। একটাকে বলে হচ্ছে ক্যাটাবলিজম, আরেকটা হচ্ছে অ্যানাবলিজম। এবার ক্যাটাবলিজম কি? ক্যাটাবলিজম মানে হচ্ছে যে জটিল অণু ভেঙে যখন সরল অণুতে পরিণত হয়। মানে দেখো, এই যে একটা ছবি রয়েছে এখানে, এই ছবিটা ভালো করে দেখলে বুঝতে পারবে যে একটা বড় অণু যখন ভেঙে ভেঙে খুব সরল অণু তৈরি হচ্ছে, তখন সেটাকে বলছি আমরা ক্যাটাবলিজম বা অপচিতি বিপাক। আর যখন দেখবে যে ওই ছোট্ট ছোট্ট এক একটা স্লাইডের বক্স একসঙ্গে জুড়ে অনেক একটা বড় গঠন তৈরি করছে, তখন সেটা হচ্ছে যে সরল অণু জুড়ে একটা জটিল অণুতে রূপান্তরিত হচ্ছে। এটা হচ্ছে উপচিতি বা অ্যানাবলিজম। এবং এই উপচিতি বিপাক সাধারণত শক্তি সঞ্চয়ে সাহায্য করে, আর অপচিতি কী হয়, শক্তি নির্গত হয়। মানে যখন এই জটিল অণু ভেঙে সরল অণুতে পরিণত হয়, তখন সেটা থেকে শক্তি নির্গত হয়। আর উপচিতির ক্ষেত্রে কি হয়, উপচিতির ক্ষেত্রে সরল অণু জুড়ে জটিল অণু তৈরি হয়, মানে শক্তি সঞ্চিত হয়। এবং এই রিলেটেড একটা গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে যে বেসিক মেটাবলিক রেট। এই যে বেসিক মেটাবলিক রেট, সেটা একটা মানুষের প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলার দেহের ক্ষেত্রে তার বডি মাসের উপর মানে নির্ধারিত হয় যে কীরকম লাগবে, যে কী পরিমাণে তাদের প্রয়োজন। যেমন বিশ্রামে থাকাকালীন যে পরিমাণ শক্তির ব্যয় হয়, সেটাই হচ্ছে BMR, এবং যেটা পরিমাপ করা হয় কি কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার, এবং প্রতি ঘন্টাতেও এটা প্রকাশ করা হয়, যেহেতু 1 ঘন্টার মধ্যে সে কত পরিমাণে ক্যালোরি বার্ন করছে, বা তার কী পরিমাণে শক্তির ব্যয় হচ্ছে, সেটাই হচ্ছে BMR-এর মূল উদ্দেশ্য। BMR-এর পুরো কথা অনেক সময় কোশ্চেনের মধ্যে চলে আসে, যার পুরো কথা হচ্ছে বেসাল মেটাবলিক রেট। ঠিক আছে, এই যে আমরা যে উদ্ভিদ বা প্রাণীর পুষ্টির কথা পড়ছি, তার মধ্যে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিটামিনস এবং খনিজ পদার্থ। কারণ এইটাই হচ্ছে মূলত আমাদের শরীরের বিভিন্ন ইমিউনিটি সিস্টেম বা
বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ভিটামিন সাধারণত হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস, আর খনিজ বা মিনারেলস হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ডস। ভিটামিন উদ্ভিদ বা প্রাণীজ উভয় ক্ষেত্রেই থেকেই পাওয়া যেতে পারে, আর খনিজ পদার্থ সাধারণত মাটি বা জল থেকে পাওয়া যায়। সমস্ত ভিটামিনই দেহের জন্য প্রয়োজনীয়, কিন্তু আমাদের মিনারেলস অর্থাৎ আমাদের ভূগর্ভস্থ যে মাটি বা জল রয়েছে তার মধ্যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন খনিজ পদার্থ মিশে আছে। সবগুলো কিন্তু আমাদের দেহের বিকাশের জন্য প্রয়োজনীয় নয়। কিছু কিছু আমাদের প্রয়োজন হয়, কিছু কিছু আমাদের প্রয়োজন হয় না। এই যে ভিটামিন রয়েছে, ভিটামিনকে আবার দুই ভাগে ক্লাসিফাই করা হয়। এক হচ্ছে কোনটা জলে দ্রবণীয়, আর কোনটা হচ্ছে লিপিড বা ফ্যাটে দ্রবণীয়। আর খনিজ পদার্থ উদ্ভিদের ক্ষেত্রে আমরা পড়েছি মাইক্রো বা ম্যাক্রো। তাহলে যেটা হচ্ছে বড় বা বেশি পরিমাণে থাকে সেটাকে আমরা বলি ম্যাক্রো উপাদান, আর যেটা কম পরিমাণে থাকে সেটাকে আমরা বলি মাইক্রো উপাদান। ঠিক আছে? আমি হয়তো খুব ফাস্ট বলছি, এই কারণেই, কারণ এই সিরিজটা বানানোর একটাই উদ্দেশ্য, তোমরা যারা কুইক রিভিশন চাচ্ছ এটা তাদের জন্য। কারণ এই জিনিসগুলোর ইনডেপথ যদি তোমাকে পড়তে হয় তাহলে হয়তো 2 থেকে 3 ঘন্টার একটা ভিডিও হয়ে যেতে পারে। কিন্তু আমি শুধুমাত্র রিভিশন পারপাসের জন্য, যারা দেখতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে? নেক্সট একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে ভিটামিনের শ্রেণীবিভাগ। এবার ভিটামিনের শ্রেণীবিভাগ পড়ার আগে ভিটামিন কোন শব্দ থেকে এসছে সেটাও নিশ্চয়ই একবার দেখে নেওয়া উচিত। তাহলে ভিটামিন এসেছে হচ্ছে ভিটা, যার অর্থ ল্যাটিন শব্দ এবং যার অর্থ হচ্ছে লাইফ, আর অ্যামিনের অর্থ হচ্ছে নাইট্রোজেন। এই দুটো শব্দ থেকেই হচ্ছে ভিটামিন মূলত এসেছে, এবং ক্যাসিমির ফ্র্যাঙ্ক প্রথম এই ভিটামিনের নামকরণ করেন। আগের যে যখন আমরা ভিটামিনটা পড়ছিলাম তখন আমরা ভিটামিনকে দুটো ভাগে ক্লাসিফাই করেছিলাম, একটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় আর একটা হচ্ছে জলে দ্রবণীয়। তাহলে ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলোকে তোমরা কি করে মনে রাখবে? ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে ADEK। ADEK যে কোনো একটা মনে রাখো। দেখো, যখন তোমাদের পাশাপাশি দুটো জিনিস মনে রাখতে হয়, যে কোনো একটা জিনিসকে যদি মনে রাখো তাহলে অপরটা তোমরা গেস ওয়ার্ক করতে পারবে যে এটা যদি এটা হয় তাহলে এর ছাড়া যতগুলো ভিটামিন রয়েছে সেগুলো জলে দ্রবণীয় হবে। তাহলে যখন তুমি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের কথা পড়ছো তখন তুমি এটা মনে রাখো যে ADEK হচ্ছে ফ্যাটে দ্রবণীয়, আর জলে দ্রবণীয় দুটো ভিটামিনই পড়ে রয়েছে, একটা ভিটামিন বি কমপ্লেক্স আর হচ্ছে সি। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে অনেক ভিটামিন রয়েছে, তাই একসঙ্গে আমরা বলছি ভিটামিন বি কমপ্লেক্স। নেক্সট আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে এই যে ফ্যাটে দ্রবণীয় যে ভিটামিনগুলো রয়েছে তার উৎস এবং অভাবজনিত রোগ। এই যে চার্টটা আমি এখানে রেখেছি, এই চার্টটা খুব ইম্পর্ট্যান্ট। এত বেশি ইম্পর্ট্যান্ট কারণ এখান থেকে যে কোনোভাবে কোশ্চেন আসতে পারে। হয়তো তোমাকে বলে দিল যে ভিটামিন এ যার রাসায়নিক নাম কি, তখন তোমাকে বলতে হবে রেটিনল। ভিটামিন ডি যার রাসায়নিক নাম ক্যালসিফেরল। ভিটামিন ই যার রাসায়নিক নাম টোকোফেরল। ভিটামিন কে যা হচ্ছে ফাইলোকুইনন। এই রাসায়নিক নামগুলো যেমন ইম্পর্টেন্ট, তার সাথে সাথে ভিটামিন এ পাওয়া যায় গাজর, যকৃৎ এবং দুধ থেকে। ভিটামিন ডি পাওয়া যায় মাছ এবং ডিম এবং সূর্যালোক থেকে। ভিটামিন ই পাওয়া যায় অঙ্কুরিত বীজ বা দুধ থেকে। ভিটামিন কে পাওয়া যায় সবুজ শাকসবজি এবং টমেটো থেকে। এবার যে জিনিসটা দেখো, যে ভিটামিন এ অর্থাৎ আমাদের চোখের সাথে সম্পর্কিত। ভিটামিন এর ফলে মূলত যে রোগটা হয় সেটা হচ্ছে রাতকানা আর হচ্ছে ক্যারোটোমেলাসিয়া। ভিটামিন ডি এর মানে গুরুত্বপূর্ণ একটা রোগের নাম হচ্ছে রিকেট, যেটা শিশুদের ক্ষেত্রে হয়, এবং এই সেম টাইপের লক্ষণযুক্ত বড়দের ক্ষেত্রেও হয়। সেটাকে বলা হচ্ছে অস্ট্রোমেলাসিয়া, যেটার ক্ষেত্রে হাড়ের যে ডেন্সিটি সেটা খানিকটা কমে যায়। ভিটামিন ই এর ক্ষেত্রে কি বার্ধক্য বা স্টেরিলিটি, আর কি পেশি ক্ষয়। মানে ভিটামিন ই যদি বডিতে সঠিক পরিমাণে না থাকে তাহলে আমাদের পেশি ক্ষয় হতে থাকবে। নেক্সট রয়েছে হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম আগেই বলেছি ফাইলোকুইনন, এবং ভিটামিন কে কী করে? রক্ততঞ্চনে বাধা দেয়, মানে ডিফেক্টিভ ব্লাড ক্লটিংয়ের ক্ষেত্রে এই ভিটামিন কে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। তাহলে এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলো ছিল হচ্ছে যে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। এবার আমরা দেখব যে জলে দ্রবণীয় ভিটামিনগুলোর মধ্যে কি কি উৎস রয়েছে আর তাদের কি প্রয়োজনীয়তা রয়েছে। জলে দ্রবণীয়র মধ্যে আমরা প্রথমে পড়েছিলাম যে ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি। তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে রয়েছে B1 অর্থাৎ থায়ামিন, B2 রাইবোফ্লেভিন, B3 হচ্ছে নিয়াসিন, এবং ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, এবং ভিটামিন এম বা B9 হচ্ছে ফলিক অ্যাসিড। এই অনেক ক্ষেত্রে দেখবে মানুষ ফলিক অ্যাসিডের ট্যাবলেট খেয়ে থাকে, কারণ তাদের বডিতে যদি রক্তের পরিমাণ কম থাকে এবং সেই রক্তের সঠিক মাত্রা বজায় রাখতে ফলিক অ্যাসিডের ট্যাবলেট ডাক্তার অনেক সময় রেকমেন্ড করে থাকে। ভিটামিন B1 হচ্ছে যে থায়ামিন, যা মূলত লাল চাল অর্থাৎ লাল চাল বা বাদাম থেকে পাওয়া যায়।
ভিটামিন B2 কোথা থেকে পাওয়া যায়? ডিমের সাদা অংশ বা যকৃৎ। ভিটামিন B3 কোথা থেকে পাওয়া যায়? মাছ, মাংস এবং মাশরুম। ভিটামিন সি মানে আমাদের যত সাইট্রাস ফ্রুট রয়েছে, যেমন সাইট্রাস ফ্রুট অর্থাৎ যত টক ফল রয়েছে, যেমন লেবু, আমলকি, পেয়ারা, এই সমস্ত জায়গা থেকে ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কি রয়েছে? ভিটামিন এম বা B9, যেটা সয়াবিন বা যকৃৎ থেকে পাওয়া যায়। এরপর যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে ভিটামিনের অভাবজনিত রোগ। ভিটামিন B1 ফলে যে অভাবজনিত রোগ হয় সেটাকে আমরা বলছি বেরিবেরি। ভিটামিন B2 এর ক্ষেত্রে মুখে ঘা। ভিটামিন B3 এর ক্ষেত্রে পেলেগ্রা। ভিটামিন সি এর ক্ষেত্রে হচ্ছে স্কারভি। আর ভিটামিন এম বা B9 এটার ক্ষেত্রে হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। এগুলো তোমাকে সম্পূর্ণরূপে মনে রাখতে হবে। নেক্সট একটা জিনিস আমরা দেখব যে পুষ্টি, মানে আমরা এতক্ষণ প্রাণিজ পুষ্টি সম্পর্কে পড়ছিলাম, কিন্তু প্রাণিজ পুষ্টি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো আছে যেগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে, যেমন হচ্ছে অ্যামিবার সম্পর্কে, বা ক্যাপ্রোফ্যাগি কী জিনিস, বা হাইড্রা কীভাবে তাদের পুষ্টিরস শোষণ করে সেটা। তাহলে অ্যামিবার ক্ষেত্রে আমরা কি দেখব? অ্যামিবার ক্ষেত্রে আমরা দেখব যে ফ্যাগোসাইটোসিস, আর একটা হচ্ছে পিনোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিসের ক্ষেত্রে কঠিন খাদ্যকে অ্যামিবা খেয়ে থাকে, আর পিনোসাইটোসিস পদ্ধতিতে তরল খাদ্যকে অ্যামিবা খেয়ে থাকে। নেক্সট হচ্ছে ক্যাপ্রোফ্যাগি। ক্যাপ্রোফ্যাগি অর্থাৎ গিনিপিগ বা খরগোশ, এদেরকে ভালো করে খেয়াল করলে দেখবে যে এদের অপাচ্য মল এরা পুনরায় খেয়ে থাকে, তাই এদেরকে ক্যাপ্রোফ্যাগির মধ্যে রাখা হয়। নেক্সট রয়েছে হচ্ছে হাইড্রা। হাইড্রা হচ্ছে কি হাইপোস্টোমের মাধ্যমে সাধারণত খাদ্য গ্রহণ করে থাকে। আর কি রয়েছে? বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ রয়েছে, যেমন ক্যালসিয়াম। আমাদের হাড়ের মূল যে অংশ বা হাড় গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ক্যালসিয়ামই কিন্তু পালন করে, তাই বডিতে ক্যালসিয়ামের গুরুত্ব অত্যন্ত বেশি, এবং সঠিক মাত্রায় ক্যালসিয়াম আমাদেরকে নিতে হয়। ক্যালসিয়ামের অভাবে কি হয়? এক হচ্ছে রিকেট রোগ হয়। আর কি রয়েছে? আয়রন। আয়রনের ক্ষেত্রে কিন্তু অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায়। এবং আয়রনের মূল কাজ কি? আয়রনের মূল কাজ হচ্ছে হিমোগ্লোবিন গঠন করা। আর রয়েছে আয়োডিন। আয়োডিনের ক্ষেত্রে কি হয়? আয়োডিনের অভাবে গয়টার বা গলগণ্ড রোগ দেখা যায়। তাই ডাক্তারবাবু অনেক সময় বলে থাকেন যে যে লবণে আয়োডিন রয়েছে সেই লবণকে বেশি বেশি পরিমাণে গ্রহণ করতে, বা আয়োডিনযুক্ত লবণ খেতে। এবার এতক্ষণ আমরা পরিপাকতন্ত্র নিয়ে পড়ছিলাম, তাহলে পরিপাকতন্ত্রের মধ্যে নিশ্চয়ই কিছু স্টেপ রয়েছে, যে স্টেপগুলোর মাধ্যমে আমাদের পরিপাক হয়ে থাকে। তাহলে পরিপাকতন্ত্রের একদম প্রাইমারি স্টেজে আমরা যেটা দেখব সেটা হচ্ছে খাদ্য গ্রহণ বা ইজেশন। এবং খাদ্য গ্রহণ করার পর সেটা কি হয়? সেটা হচ্ছে ডাইজেশন হয় বা পরিপাক হয়। 3 নম্বর স্টেপে গিয়ে কি হয়? যে পরিপাক করা খাদ্য সেটা আমাদের শরীরে অ্যাবজর্ব হয়। তারপর কি রয়েছে? তারপর রয়েছে আত্তীকরণ বা অ্যাসিমিলেশন, অর্থাৎ এগুলো আমাদের সেলের মধ্যে, মানে ঠিক যে পরিমাণে সেল রিপেয়ার করার দরকার বা সেলগুলোর পুনর্গঠন দরকার, সেটা হচ্ছে এই স্টেপের মধ্যে হয়ে থাকে। আর এই স্টেপটা যখন আমাদের পূর্ণ হয়ে যায় বা এনার্জিটা আমাদের বডি দ্বারা অ্যাবজর্ব কমপ্লিটলি হয়ে যায়, তারপর যত মানে পদার্থ রয়েছে যেগুলো আমাদের বডিতে সেভাবে কোনো কাজে লাগে না, সেগুলো হচ্ছে ইজেশন বা বহিষ্করণের মাধ্যমে, মল বা মূত্রের মাধ্যমে আমাদের দেহ থেকে বেরিয়ে যায়। তাহলে মূলত যে পার্টগুলো রয়েছে সেটা কি? সেটা রয়েছে তোমার মিক্সিং বা মুভমেন্ট বা সিক্রেশন। তারপর রয়েছে হচ্ছে যে নিউট্রিয়েন্টস এন্টার ইন দ্য ব্লাড, মানে এই যে আত্তীকরণ বা শোষণ, এই দুটো স্টেপের মাধ্যমেই যত গুরুত্বপূর্ণ নিউট্রিশনগুলো রয়েছে সেগুলো আমাদের রক্তরস বা আমাদের কোষের মধ্যে অ্যাবজর্ব হতে থাকে। নেক্সট হচ্ছে সেইটাকেই কাজে লাগিয়ে কি হয়? সেল রিপেয়ার বা সেলের মধ্যে যে এনার্জি প্রয়োজন সেটার যাবতীয় ব্যবহার সেটা হয়ে যায়। নেক্সট আমাদের যতটা অবশিষ্ট বা অপাচ্য অংশ পড়ে থাকে সেটা বহিষ্করণ বা ইজেশন মলমূত্রের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যায়। তাহলে এতগুলো যে সিস্টেম, এই সিস্টেমগুলোকে পরিপাকতন্ত্রের যে কমপ্লিট প্রসেসটাকে সঠিকভাবে মেনটেন করতে গেলে নিশ্চয়ই একটা তন্ত্র দরকার, মানে একটা অর্গান নিশ্চয়ই এই সমস্ত কাজগুলোকে করতে পারবে না। তাহলে আমাদের মানুষের যে পরিপাকতন্ত্র রয়েছে, পরিপাকতন্ত্র যদি আমরা মুখ থেকে শুরু করি, তাহলে শুরুতেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের মুখগহ্বর বা মাউথ। এবং মুখগহ্বর থেকেই সাধারণত শর্করা জাতীয় যে খাবার থাকে তার পরিপাক শুরু হয়ে যায়। এবং যখন খাবারটা আমাদের মুখ থেকে ইসোফেগাসের মাধ্যমে বা অন্ননালীর মাধ্যমে আস্তে আস্তে কোথায় চলে আসছে? আস্তে আস্তে আসছে হচ্ছে পাকস্থলীতে। তাহলে এই প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মুখ বা বুকাল ক্যাভিটি। নেক্সট সেটা থেকে ইসোফেগাস বা
অন্ননালীর মাধ্যমে আমাদের কোথায় চলে আসছে, পাকস্থলী। তাহলে মুখ্য গহ্বরে যদি শর্করা জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয়, পাকস্থলীতে কি শুরু হয়, পাকস্থলীতে প্রোটিন জাতীয় খাদ্যের শুরু হয়। একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে যে এই যে পেরিস্টালসিস প্রসেসটা কি, দেখবে আমরা যখন খাবার খাই সেই খাবারটা আমাদের আহার নালী দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। তাহলে এই যে মুভমেন্টটা যে মাসলসগুলোর জন্য হচ্ছে, সেটাই হচ্ছে সেই যে চলন প্রক্রিয়া, সেটাকেই আমরা নাম দিয়েছি পেরিস্টালসিস, যেটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমাদের কি, যকৃৎ, যা আমাদের পাশ থেকে সাহায্য করে এবং কিভাবে সাহায্য করে, পিত্তরস তৈরি করতে সাহায্য করে। আর কি রয়েছে, আর আমাদের দুটো মেইন অর্গান রয়েছে যেখান থেকে আমাদের খাবারের শোষণগুলো হয়, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত আর একটা হচ্ছে বৃহদান্ত, মানে স্মল ইন্টেস্টাইন আর হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের মধ্যে কি হয়, পুষ্টির মূল শোষণ কেন্দ্র, আর ওই মূল শোষণ কেন্দ্র ছাড়া বাকি যাবতীয় যা রয়েছে জল বা বিভিন্ন ধরনের জিনিস, সেগুলো হচ্ছে আমাদের বৃহদান্তের মাধ্যমে আমাদের বডিতে শোষিত হতে থাকে। নেক্সট আমরা কি দেখব, যে এই যে ডাইজেস্টিভ সিস্টেমটা আমরা দেখলাম, ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আমরা একটা জায়গায় পড়েছিলাম যে বুকাল ক্যাভিটি বা আমাদের মুখগহ্বর। এই যে মুখগহ্বর, এই মুখগহ্বরটাকে যদি আমরা আরও জুম করে দেখি, তাহলে এর মধ্যে বিভিন্ন পার্ট দেখতে পাবো। যেমন এখানে রয়েছে হচ্ছে ইসোফেগাস, আর মানে আমাদের এটা যদি খাদ্যনালী হয়, আর তার সামনের দিকে কি থাকে, একদিকে খাদ্যনালী আর একদিকে থাকে হচ্ছে আমাদের শ্বাসনালী, এবং এই দুটোর মাঝখানে যে একটা জিভের মতো আকার দেখা যায়, সেই আকারটাকে আমরা বলি, কি বলে থাকি, সেই আকারটাকে আমরা বলে থাকি এপিগ্লটিস, যেটা আমাদেরকে কি করে, শ্বাসনালীকে বন্ধ রেখে খাদ্যনালীকে চালু রাখে। আর কি, যখন আমরা শ্বাস নিই তখন খাদ্যনালীর দিকে ওটা মুভ হয়ে যায় এবং শ্বাসনালীটাকে ওপেন করে দেয়। তাই আমাদের এই যে বুকাল ক্যাভিটির যে পার্টটা রয়েছে, সেখানে আমাদের খাদ্যনালী শ্বাসনালী দুটো সেম, কিন্তু তারপর গিয়ে সেটা দুটো ভাগে দেখো ভাগ হয়ে গেছে। একটা দিয়ে আমাদের খাবার যায় আর একটা দিয়ে হচ্ছে আমাদের শ্বাসবায়ু ফুসফুসের মধ্যে চলে যায়। তাহলে বুকাল ক্যাভিটি বা মুখগহ্বরের মধ্যে মূলত, মুখ বলতে আমরা কি বুঝি, দাঁত। তারপর কি, দাঁতের মধ্যে দেখবে যে শিশুদের ক্ষেত্রে 20টি দাঁত থাকে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 32টি, এবং আমাদের একটা ভেস্টিজিয়াল অর্গান রয়েছে, সেটাকে আমরা বলি উইজডম টিথ, অর্থাৎ আমাদের তৃতীয় মোলার হচ্ছে একটা নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। তারপর কি, দাঁতের পর শুরুতেই আমরা কি দেখব, জিভ আমরা অন্য জায়গায় পড়ে নেব। আপাতত আমরা যেটা দেখব সেটা হচ্ছে লালা গ্রন্থি। লালা গ্রন্থির মধ্যে সবচেয়ে বড় লালা গ্রন্থি হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। আর কি, লালা গ্রন্থি সাধারণত 3 জোড়া হয়, একটা প্যারোটিড, একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার, আর একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। এবং লালা গ্রন্থি আমাদের দৈনিক প্রায় 1.5 থেকে 2 লিটার পর্যন্ত লালা ক্ষরণ করতে পারে। এবং লাইসোজোম একটা উৎসেচক রয়েছে, যে উৎসেচক কি করে, সাধারণত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। মানে আমরা যখন মুখ দিয়ে কোনো খাবার খাই, তার মধ্যে যে ব্যাকটেরিয়া যাচ্ছে না, তার তো কোনো মানে কথা নেই যে ওর মধ্যে কোনো ব্যাকটেরিয়া নেই, নিশ্চয়ই ওর মধ্যে ব্যাকটেরিয়া আছে। তাহলে সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে কিছু তো একটা সিস্টেম দরকার বডির প্রোটেকশনের জন্য, এবং তার মধ্যে এই যে লালারসের মধ্যে লাইসোজাইম থাকে, যে উৎসেচকটা কি করে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। একটা জিনিস মনে রাখবে যে মুখগহ্বরের মধ্যে শুধুমাত্র কার্বোহাইড্রেট যুক্ত যে খাবার, সেই পার্টটাই পরিপাক হয়, যেটা মুখের মধ্যে থেকে শুরু হয়ে যায়, যেহেতু লালারসের মধ্যে বিভিন্ন এনজাইম রয়েছে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে পাকস্থলী। ওই যে বড় যে ছবিটা ছিল, সেই ছবিটা আমরা শুরুতেই দেখছিলাম যে আমাদের মুখগহ্বর থেকে খাদ্যনালী বরাবর আস্তে আস্তে নামতে কোথায় চলে আসছে, নামতে আমাদের চলে আসছে হচ্ছে পাকস্থলীতে। তাহলে আমরা এখন দুটো জিনিস দেখে ফেলেছি অলরেডি, মুখগহ্বরটা আমরা পড়লাম, নেক্সট হচ্ছে আমরা ইসোফেগাসও পড়েছি, তারপর হচ্ছে আমাদের স্টমাক বা পাকস্থলীর মধ্যে আমরা চলে আসব। এবার এই পাকস্থলী সাধারণত যে আকৃতির হয়, পাকস্থলী দেখবে যে আকৃতির হয়ে থাকে। তাহলে পাকস্থলী যে আকৃতির হয়, পাকস্থলীতেই মূলত প্রোটিন পরিপাক শুরু হয়। আর কি, পাকস্থলীর পাশে দেখো একটা ছবি রয়েছে, এই যে ছবিটা, এটাকে বলা হচ্ছে যকৃৎ সাধারণত পিত্তরস বা বাইল ক্ষরণে সাহায্য করে, এবং যকৃৎ হচ্ছে আমাদের দেহের বৃহত্তম গ্রন্থি, যার ওজন প্রায় 1.5 কেজি, এবং এর মধ্যে কিছু কুফার সেল থাকে, যেটা ইম্পর্টেন্ট যে আমাদের বডিতে কোথায় কুফার সেল দেখা যায়, তাহলে বলতে হবে যে যকৃতের মধ্যে আমাদের হচ্ছে কুফার সেল দেখা যায়। আর কি রয়েছে, আর পাকস্থলীর কথা বললাম, পাকস্থলী ছাড়া আর রয়েছে, পাকস্থলী থেকে আরেকটুখানি এগিয়ে আসলেই দেখবে একটা অগ্নাশয়, এবং যকৃতের ঠিক মাঝখানে যেটা গিঁথে থাকে সেটাকে বলা হচ্ছে পিত্তাশয় বা গল ব্লাডার। পিত্ত
পাথর যেটা কোলেস্ট্রল দিয়ে তৈরি হয়। অনেকেই আমরা বলি যে আমাদের গল ব্লাডার স্টোন হয়েছে, অর্থাৎ এই পিত্তাশয়ের মধ্যে কি হয়, পাথর সৃষ্টি হয় এবং সেই পাথরটা কোলেস্ট্রল জমে জমে সৃষ্টি হয়ে থাকে। তারপর কি, পাকস্থলী থেকে সামান্য একটু নেমে গেলে আমরা দেখব অগ্নাশয় রয়েছে। অগ্নাশয়ের মধ্যে কি, অগ্নাশয় হচ্ছে একটা মিশ্রগ্রন্থি উদাহরণ। কেন মিশ্রগ্রন্থি, তার কিন্তু কারণ আছে। তার কারণ রয়েছে যে অগ্নাশয়ের মধ্যে উভয় প্রকার সিস্টেমই দেখা যায়, মানে এক্সোক্রিন এবং এন্ডোক্রিন দুই রকম সিস্টেমই দেখা যায়। মানে উৎসেচকও তৈরি করে, আবার হরমোনও ক্ষরণ করতে পারে। এবং এর যে এন্ডোক্রিন পার্ট, সেটার মধ্যে আইসলেট অফ ল্যাঙ্গারহান্সের বিটা কোষ, যেটা থেকে হচ্ছে ইনসুলিন ক্ষরিত হয়। আর আইসলেট অফ ল্যাঙ্গারহান্সের আলফা এবং বিটা দুটো কোষ রয়েছে। আইসলেট অফ ল্যাঙ্গারহান্সের বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরিত হয়, আর আইসলেট অফ ল্যাঙ্গারহান্সের আলফা কোষ থেকে ইনসুলিন ক্ষরিত হয়। ঠিক আছে, নেক্সট তাহলে পাকস্থলীর থেকে একটু নিচের দিকে যে পার্টটা রয়েছে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা ডিওডিনামও বলে থাকি। এগুলো থেকে সাধারণত আসে না, যেগুলো আমাদের লেখা আছে এই টপিকগুলো থেকে আমাদের সাধারণত আসে। মূল যে কোশ্চেনগুলো থাকে, ডেপথে গেলে তো অবশ্যই এর থেকে বেশি ডেপথ যাওয়া সম্ভব। নেক্সট রয়েছে হচ্ছে আমাদের পাকস্থলী থেকে যে জিনিসটা চলে আসে, এখানে ছবিটা একটু ভুল দেওয়া আছে, ক্ষুদ্রান্তটা এখান থেকে নয়, ক্ষুদ্রান্তটা হচ্ছে এই ছোটো পার্টটা, যেটা আরেকটু নিচ থেকে শুরু হবে। ক্ষুদ্রান্ত হচ্ছে এখান থেকে, আর বৃহদান্ত হচ্ছে আমাদের এখান থেকে, যেটা আমাদের এই ছবির মধ্যে দেওয়া আছে। দেখো, ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন যা কি করে, পরিপাকতন্ত্রের দীর্ঘতম অংশ, এর মধ্যে যে এই পেঁচানো পাইপটা রয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অনেকটা পরিমাণে থাকে, কিন্তু এটা পেঁচিয়ে থাকে বলে বোঝা যায় না, এবং তাই এটা হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের দীর্ঘতম অংশ। এবং এর মধ্যে ভিল্লি দেখা যায়, ভিল্লি, তার ভেতরে মাইক্রোভিল্লি, অর্থাৎ লক্ষাধিক ছোট ছোট আঙুলের মতো দেখো এক ধরনের ভাঁজ হয়ে, চামড়া ভাঁজ হয়ে সৃষ্টি হয়েছে। এগুলো কি করে, এগুলো হচ্ছে আমাদের যে খাদ্যবস্তু যা শোষণ হয়েছে, সেই খাদ্যবস্তুর মধ্যে যে পদার্থ রয়েছে, নিউট্রিশন ভ্যালু রয়েছে, সেগুলোকে আমাদের কি করে, অ্যাবজর্পশনে সাহায্য করে। আর কি, এই যে ভিল্লি মানে বৃহদান্ত রয়েছে, বৃহদান্তের মধ্যে হচ্ছে আবার তিনটে ভাগে পার্ট করা হয়। একটা হচ্ছে সিকাম, কোলন অ্যান্ড হচ্ছে রেকটাম। এই তিনটে পার্ট দিয়ে মূলত আমাদের বৃহদান্ত বা লার্জ ইন্টেস্টাইন গড়ে উঠেছে। সিকামের যে বর্ধিত অংশ, এই দেখো এইখানে যে পার্টটা থাকে, সিকামের একটা বর্ধিত অংশ, এইটাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। এবং কোনো কারণে যদি খাবার এখান থেকে এই অ্যাপেন্ডিসাইটিসের মধ্যে ঢুকে যায়, তাহলে এর মধ্যে পচন সৃষ্টি হয়। ডাক্তার তখন বলে যে এটাকে সার্জারির মাধ্যমে রিমুভ করতে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যাপেন্ডিসাইটিসের মূল হচ্ছে লক্ষ্য। ঠিক আছে, মানে মূল লক্ষ্য বলা ভুল, আসলে আমাদের অ্যাপেন্ডিসাইটিস বলতে কী বোঝায় তা হচ্ছে এর মধ্যে রয়েছে। আর কি, এই বৃহদান্তের মধ্যে রয়েছে আমাদের কোলাই ব্যাকটেরিয়া, যা কি ভিটামিন B12 সংরক্ষণ করে। মানে আমাদের হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে, তাহলে তার নাম হচ্ছে কোলাই, এবং যা ভিটামিন B12কে সংশ্লেষ করতে সাহায্য করে। তারপর প্রায় সমস্ত চ্যাপ্টার আমরা রিভাইজের দিকে শেষ করতে করতে একদম লাস্ট চ্যাপ্টারে চলে এসেছি, মানে লাস্ট স্লাইডে চলে এসেছি। যে স্লাইডটার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমরা আলোচনা করব, এবং তোমরা দেখবে যে এর মধ্যে প্রায় সমস্ত চ্যাপ্টারটাই রয়েছে। কি, প্রথম হচ্ছে ব্যালেন্স ডায়েট। কি ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের অনুপাত যখন 4:1:1 অনুপাতে থাকে, তখন তাকে আমরা সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলে থাকি। তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু কি, কার্বোহাইড্রেট দহনের ফলে 1.4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, আবার প্রোটিন দহনের ফলে 4.2 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, ফ্যাট দহনের ফলে 9.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এটাই হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু, মানে আমাদের দেহে 1 গ্রাম কার্বোহাইড্রেট সংশ্লেষের মাধ্যমে ঠিক কতটা পরিমাণে আমরা এনার্জি পাবো, সেটাই হচ্ছে এই ক্যালোরিফিক ভ্যালুর মাধ্যমে আমাদের মাপা হয়ে থাকে। আর কি রয়েছে, আর রয়েছে হচ্ছে রাফেজ কি, সেলুলোজ, যা হচ্ছে পেরিস্টালিসিস ও মল ত্যাগে সাহায্য করে। রাফেজ হচ্ছে একটা সেলুলোজের নাম, যেটা পেরিস্টালিসিস ও মল থেকে সাহায্য করে। আর রয়েছে উৎসেচক, আর রয়েছে শতকরা। উৎসেচক বা এনজাইম কি, এনজাইম হচ্ছে আমাদের যে সমস্ত বিপাক প্রক্রিয়া রয়েছে, এই বিপাক প্রক্রিয়াকে দ্রুত সংগঠন করার জন্য কিছু অংশ থাকে, যার মধ্যে একটা পার্ট রয় হচ্ছে প্রোটিন অংশ, যাকে বলা হয় হচ্ছে অ্যাপোএনজাইম, আর হচ্ছে অপ্রোটিন অংশ, যাকে বলা হচ্ছে কোফ্যাক্টর। তাহলে এই অ্যাপোএনজাইম আর কোফ্যাক্টর, এই দুটো মিলিয়ে আমাদের যেটা তৈরি হয়, সেটাকে আমরা বলি হলো এনজাইম, যেটা আমাদের পরিপাকের ক্ষেত্রে, পরিপাকের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে দ্রুত করতে বা বিশেষ কোনো কাজের ক্ষেত্রে আমাদের কাজে লাগে, যেটা হচ্ছে উৎসেচক বা এনজাইম। আর রয়েছে শতকরা, যা সম্পূর্ণরূপে জারিত হয়, এবং যা হচ্ছে মানে শতকরার মধ্যে কি থাকে, একক শর্করা থাকে, যেমন হচ্ছে প্রোটিন মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। মানে একটা শর্করা সম্পূর্ণরূপে জারিত হয়ে
একক শর্করা, তারপর প্রোটিন, ফ্যাট, এই সব জিনিসগুলোতে আস্তে আস্তে পরিণত হয়। তাহলে সমস্ত চ্যাপ্টারটাই তোমরা একবার খুব তাড়াতাড়ি রিভাইজের মতো একটা লেকচার পেলে। তোমরা যারা বই থেকে এই জিনিসটা পড়েছো, তারা বই থেকে যেমন পড়লে, তার পাশাপাশি এই চ্যাপ্টারটা তোমরা যদি দেখে নাও এখান থেকে, তাহলে আশা করছি তোমাদের সম্পূর্ণ চ্যাপ্টারটার একটা কুইক ওভারভিউ হয়ে যাবে। তো কেমন লাগলো জানিও, আর কোন টপিকের মধ্যে তোমরা আবারও ভিডিও চাও সেটাও জানাবে। আর যদি কোনো কিছু ইমপ্রুভ করার থাকে অবশ্যই জানাবে। সবসময় যে পজিটিভ বলতে হবে তা নয়। যদি মনে হয় যে এগুলো ভালো হচ্ছে না বা এর থেকেও বেটার করা সম্ভব, অবশ্যই চেষ্টা করবে। তোমাকে সবসময় ওয়েলকাম এই জিনিসগুলোকে কমেন্ট সেকশনের মধ্যে বলার জন্য। তাহলে আজকে এই অবধিই, দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে।